যাদের জামানত থাকবে না তারাই পিআর পদ্ধতির ভোট চান। মন্তব্য সালাউদ্দিনের। অভ্যুত্থানের চেতনা বিক্রি না করার আহ্বান। স্বৈরাচারী আচরণ করলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো। চাঁদাবাজি সন্ত্রাস চলবে না। জুলাই পদযাত্রায় নাহিদের হুঁশিয়ারি। ডেঙ্গুতে প্রাণহানির 50 ভাগই দক্ষিণ ঢাকায়। রোগের প্রকোপ বেশি। বরিশাল বিভাগে বিশেষজ্ঞ টিম যাচ্ছে কাল। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। সংস্কার ও বিচারের নামে টালবাহানা না করে স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর পদ্ধতি নির্বাচন চায় এবং তারাই বিএনপি সমালোচনা করছে। ছাত্রদের একটি দল বারবার বলছে মৌলিক সংস্কার না হলে বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। দলটিকে আওয়ামী লীগের মতো করে গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি না করার পরামর্শ দেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ছিনতাই করে একক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মন্তব্য করে ভবিষ্যতে এমন ভুল আর না করার আহ্বান জানান বক্তারা। আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। আওয়ামী লীগ নেতাদের পৈশাচিক দমন পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে তারেক রহমান বলেন, দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুত্থান না ঘটে সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ সবসময় প্রতিরোধের প্রেরণা যোগায়। তারেক রহমান বলেন, ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন 10 মহররম। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেনের আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইমাম হোসেনের শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎস। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপি জুলাই পদযাত্রা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে নাহিদ বলেন, রাষ্ট্রের প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিচার সংস্কার ও নতুন সংবিধান জরুরি। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এসব নিয়ে নতুন দাবি ঘোষণা করা হবে। এর আগে বগুড়ায় আয়োজিত পথসভায় দলবাজ প্রশাসন, পুলিশ ও বিচারের দাবি জানিয়ে নাহিদ বলেন, আর কাউকে চাঁদাবাজি সন্ত্রাসেও রাজনীতি করতে দেওয়া হবে না। এর আগে সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। আমরা চাই আপনাদের সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমাদের এই পথসভা, আমাদের এই পদযাত্রা সারা দেশ ব্যাপী চলবে। কারণ আমরা মনে করি এই মুহূর্তে দেশে দরকার বিচার আর সংস্কার। বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে। যেনতেন নির্বাচন চায় না জামায়াত। একই সঙ্গে নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনীতে রুকন সমাবেশে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কাউকেই বেইমানি করতে দেওয়া হবে না। ইদানিং কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাট শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও পথসভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন জামায়াতের আমির।
আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। কাজে আগামী নির্বাচন সুষ্ঠু আর পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার 8 জন। এদিকে হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের 2 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন পাটগ্রাম উপজেলা বিএনপি সদস্য বাদশাহ জাহাঙ্গীর মোস্তাজির চপল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলের নেতারা। এর আগে বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনিয়ে নেওয়া ও পুলিশ সহ 20 জনকে আহতের ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এতে 54 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 700 জনকে আসামি করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে হত্যার ঘটনায় আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার 8 জন। এর আগে ইউপি চেয়ারম্যান সহ 38 জনের নাম উল্লেখ সহ মোট 63 জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় মামলা। ঘটনা 2 দিন পর মধ্যরাতে বাংরা বাজার থানায় মামলা করেন নিহতের বড় মেয়ে রিক্তা বেগম। ওসি মাহফুজুর রহমান জানান, মুরাদনগরের আকবপুর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে থানায় দেয়া হয়। তারা হলেন সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুল। গত বৃহস্পতিবার মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে মা ও তার 2 সন্তানকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রোকসানা আক্তারের আরেক সন্তান রুমা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। পটিয়া ও পাটগ্রামে থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনেরা। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া পুলিশ বাহিনীতে 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছেন আলোচকরা। সকালে প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে এসব বিষয়ে উঠে আসে। জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে প্রতিবেদনও জমা দিয়েছে কমিটি। কিন্তু পুলিশ বাহিনীতে এখনো কোনো সংস্কার হয়নি। গোলটেবিল বৈঠকে এসবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন আলোচকেরা। বলেন, তাদের মতে মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার। লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে there is no স্টেট কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের। আপনি ঠিক আছে, আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আলোচনায় অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ ও সাবেক আমলারা। পুলিশের জন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দেন তারা। বলেন, এদের কাজ হবে সদস্যদের কর্মঘণ্টা, পদোন্নতি, জবাবদিহি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা। পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন, তাদের প্রমোশন, ট্রান্সফার, লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স। অন্তর্বর্তী সরকার আছে একটা অপূর্ব সুযোগ। এখনই তো হচ্ছে পুলিশ কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যেই ব্যারিয়ারগুলো আছে এগুলো পার হয়ে যাওয়া, দলীয় সরকার যেন একটা দায়বদ্ধতায় পড়ে। বৈঠকে পুলিশের 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা বলেন বক্তারা। পাশাপাশি পুলিশের হাতে ভারী অস্ত্র না রাখার আহ্বান জানান। পুলিশের তো বুলেটের ইউজ করার কথা, তো ওয়াই পুলিশ শুড হ্যাভ ইকুইপমেন্টস, যেটা আমরা যুদ্ধের ক্ষেত্রে শত্রুকে 1 বুলেট 1 ম্যান চিন্তা করি, সেই ইকুইপমেন্ট কেন পুলিশের কাছে থাকবে? এমন একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা, এবং এখন বক্তব্য হলো শেখ হাসিনা এই বাহিনীটাকে গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কোনো রাজনৈতিক সরকার স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে চাইবে না বলেও মন্তব্য করেন বক্তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে ডিআরইউতে নাগরিক ঐক্যের আয়োজনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, সাইবার সুরক্ষায় যারা নিয়োজিত থাকবেন তাদেরকেও জবাবদিহির আওতায় আনার বিধান রাখতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সব মব বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বাড়ি ভাঙার সংস্কৃতি চলতে থাকলে দেশে গণতন্ত্র কিভাবে ফিরবে সে প্রশ্নও রাখেন তিনি। বলেন, মব সন্ত্রাসে পুরো দেশ তোলপাড়, এটাকে কেউ কেউ প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না। এছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিতর্কিত ধারা অধ্যাদেশ থেকে বাদ দেওয়ার দাবি করেন বক্তারা। যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে রাজধানীর বিএফডিসিতে এক ছায়া সংসদে কথা জানান তিনি। বলেন, মবের ঘটনা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং 17 বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। মব সন্ত্রাস বন্ধ না হলে জুলাইয়ের সব অর্জন ম্লান হওয়ার শঙ্কার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। রাজধানীর তেজগাঁওয়ে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় বিষয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে নিজের বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা সুশাসন। সরকারকে যে কোনোভাবেই আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা স্থায়ী বলেও মনে করেন তিনি। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, উত্তর, পারবে না। মব সন্ত্রাসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, এ ধরনের কর্মকাণ্ড জুলাই চেতনার বিরোধী। মব সন্ত্রাস যেটা হচ্ছে সেটা হলো এক ধরনের ক্রোধ। 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে। নতুন সংবিধান প্রণয়ন প্রশ্নেও নিজের মতামত জানান মোহাম্মদ আসাদুজ্জামান। অগ্রহণযোগ্য সংশোধনীগুলো পরিবর্তনের পক্ষে তিনি। সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নাই, সংবিধান নিশ্চয়ই নতুন করে লেখা যেতে পারে। অ্যাট দি সেম টাইম আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, 72-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। হাইকোর্ট বিকেন্দ্রীকরণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশেষ রাজনৈতিক দলের চিকিৎসকদের কারণে আহত জুলাই যোদ্ধারা চিকিৎসা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই যোদ্ধাদের চিকিৎসা পর্যবেক্ষণে এসে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। জুলাই অভ্যুত্থানের বছর গড়ালেও এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আহত অনেক জুলাই যোদ্ধা। কে কবে নাগাদ সুস্থ হবেন তা নিয়ে নিশ্চিত নন খোদ চিকিৎসকেরাও। আহতদের দাবি, এতদিন চিকিৎসা নিয়েও যেহেতু সুস্থ হননি, তাই উন্নত চিকিৎসার জন্য সবাইকে যেন বিদেশে নেওয়া হয়। আমার 6 ইঞ্চি হান নাই, আমার কুম্বালা আমি কর্মস্থলে ফিরে যাব, মানে আমার পোলামান তো না খাইয়া রয়েছে, কে দেখবি? ডাক্তাররা কি বলছে? ডাক্তারও বলছে যে সময় লাগবে দীর্ঘদিন। আমার একটা ফ্যামিলি আছে, আমার ছোট্টটা বাচ্চা 3 বছরের। আমি উপার্জন করতাম, এখন আমি 11 মাস যাবত আমার এই অবস্থা। আমার 2টা ফ্যামিলি ধ্বংস। আমাদের উন্নত ট্রিটমেন্ট অতি শীঘ্রই দিতে হইব। ঠিক আছে, আমরা মাত্র হাসপাতালে 11 জন ভর্তি আছি,
আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত বাইরে ট্রিটমেন্ট দিতেছে না। শনিবার দুপুরে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। ওয়ার্ডে নিয়োজিত চিকিৎসক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, সরকারের উচিত মেগা প্রকল্পের দিকে মনোযোগ না দিয়ে আগে জুলাই আহতদের চিকিৎসায় নজর দেয়া। আজকের যেই বাস্তবতা, এটা কিন্তু একদিনের না। আমরা দীর্ঘদিন যাবত দেখতে পেয়েছি আহতরা আন্দোলন করছে, আহতরা সংগ্রাম করছে কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, একটা প্রপার ট্রিটমেন্ট। তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের খাবারের মান ও পরিবেশ নিয়েও অভিযোগ করেন জুলাই যোদ্ধারা। সর্বশেষ 4 দিন গেট তালা মেরে রাখলাম, 5 দিন না খেয়ে রইলাম। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর ডেঙ্গুতে মৃত্যুর 50%ই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা, এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ডিএনসিসির দাবি, বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হচ্ছে, তাই মৃত্যুও বেশি। আর সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশাল বিভাগের, তাই কাল বিশেষ কার্যক্রম নিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এবছর 12,000 ডেঙ্গু আক্রান্তের মধ্যে 6,000ই জুন মাসে, আর এ মাসের 5 দিনে আক্রান্ত 1,600 ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও বেড়েছে জুনে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 45 জন, যার মধ্যে জুনেই 19 জন আর জুলাইয়ে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বোচ্চ 20 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে। এ পরিস্থিতিতে এডিস মশা নিধনে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরান ঢাকার 6টি ওয়ার্ডে মশার প্রজনন স্থল ধ্বংস করা হয়েছে। আমাদের কোনো রকম গাফেলতি নাই, আমাদের কর্মীরা নিয়মিত পরিষ্কার করে। তবে এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধু এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা জনগণের একটি দায়িত্ব আছে। এই কারণে আমরা মূলত আজকের এই বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাচ্ছি। কারণ জনগণকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রক্রিয়ার সাথে এঙ্গেজ না করতে পারবো, ততক্ষণ আমরা সিটি কর্পোরেশন করতে পারবো, কিন্তু জনগণ বারবার রাস্তায় ময়লা ফেলবে। এদিকে এবছর ডেঙ্গুর ভয়াবহ রূপ নিয়েছে বরিশাল বিভাগে। মোট আক্রান্তের অর্ধেকই এ বিভাগে। বিশেষ কার্যক্রম নিয়ে রোববার যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি দল। বরিশাল বরগুনাতে কিছু খারাপ ছিল, ওখানে হচ্ছে যে বৃষ্টির পানি ধারণ করে রাখার কারণে এগুলো হয়েছে। আমরা সরকারিভাবে বৃষ্টির পানি ধারণ যেখানে করবে ঢাকনা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি বিনামূল্যে, এটা সরকারিভাবে আমরা দিব। আর মানুষদেরকে এই বৃষ্টির পানি ধরে রাখার জন্য আরও কিছু আধুনিক প্রযুক্তি আমরা দিচ্ছি, যাতে করে এই ডেঙ্গুর প্রভাবটা না বাড়ে। আমরা সারা দেশে এই অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বেশিরভাগ এলাকায় এডিসের লার্ভার ঘনত্ব মিলেছে ব্রুটো ইন্ডেক্সে 20-এর বেশি, যা আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দেশের খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক তার একটি বড় উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজুলেশন অ্যাকর্ড হয়েছে, যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকের টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। তবে সেক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন। সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, মুনাফার হার বাড়ানো হলে মানুষ ব্যাংকের পরিবর্তে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকবে। এতে ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরি হতে পারে। উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। তবে বিভিন্ন জেলায় রথের মেলা চলবে আরও কয়েকদিন। গাজীপুরে জেলা শহরের রথ খোলায় উল্টো রথ টানে হাজারো পুণ্যার্থী অংশ নেন। প্রায় 150 বছরের প্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় নানা রকমের পসরা নিয়ে বসেন দোকানিরা। নাটোর শহরে দুপুরে জয়কালী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু করে। হাজারো ভক্ত রথের দড়ি টেনে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রানী ভবানীর রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরে ফিরিয়ে নেওয়া হয় রথ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।